জানাচ্ছি শ্রী সোমনাথ নাথকে। সোমনাথ নাথকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। উৎপলদা যেখানে শেষ করলেন সেখান থেকেই আজকের আলোচনাকে এগিয়ে নিয়ে যাবেন শ্রী সোমনাথ নাথ। অষ্টকোণের এই অভিনব আয়োজন অবশ্যই অভিনন্দনের। আমার নিজের একটু সংশয় সংকোচ রয়েছে যে সম্পর্কে আমি আমার কতটা কথা বলতে পারবো। তো বহুদিন এই আবৃত্তির সংসারে বসবাস করার সুবাদে কিছু গল্পগুজব করার অধিকার তো পেয়েছি, সেগুলো নিয়েই কথা বলা যাক। আজ থেকে ওই উৎপলদাইয়া বলছিলেন 40-50 বছর আগে যখন আমরা আবৃত্তি শুনতে শুরু করি তখন দেখতাম বিভিন্ন মঞ্চে মোটামুটি জনাদশেক মানুষ আবৃত্তি পরিবেশন করতেন। তারা মূলত অভিনেতা বা আকাশবাণীর ঘোষক। তারা তাদের সুকণ্ঠ দিয়ে এমন একটা রোমাঞ্চ তৈরি করতেন, আমরা সত্যিই আপ্লুত হতাম। তাদের আবৃত্তির মধ্যে মূলত কাহিনীমূলক কবিতাই থাকতো কিছু উদ্দীপনার কবিতা যেগুলো রোমাঞ্চিত করতে সাহায্য করত। আমরা এই আকর্ষণেই আবৃত্তির প্রতি ভালোবাসা জন্মাতে পেরেছিলাম। বিভিন্ন মঞ্চে তাদের আবৃত্তি শুনে আমরা খুব উদ্দীপ্ত হতাম। তো এই নেতিবাচক কথা বলাটাও আমার একটা সংকোচের কারণ, কিন্তু সবটাই কি 50 বছরে এমন নেতিই হয়েছে? কিছু ইতি কি হয়নি? আমার প্রশ্নটা সেই জায়গা থেকেই আমার বলতে চাওয়া। ইতির দিকটা কি? 70-এর দশকে, ওই 50 বছর আগে, দুটো আবৃত্তি বিষয়ক পত্রিকা আমরা হাতে পেতাম, ছন্দনীড় আর বাল্মীকি, পরে যার নাম হয়েছিল বাল্মীকি স্মরণ। এই পত্রিকা দুটোয় বিভিন্ন গুণী মানুষ, যারা অন্য শিল্পে প্রতিষ্ঠিত মানুষ, তাদের আলোচনা, তাদের মতামত, সাক্ষাৎকার এগুলো প্রকাশ পেত। এখন অবশ্য এসব পত্রিকা আর প্রয়োজন নেই বোধহয়, আমরা সব শিখে টিকে ফেলেছি বলে এসব পত্রিকা আর বেরোয় না। মাঝে মাঝে কোনো সংস্থার বার্ষিক অনুষ্ঠানে একটা সুভিনিরের এনলার্জ সংস্করণ বেরোয়, তাতে কিছু গুরুত্বপূর্ণ লেখা পাওয়া যায়, কিন্তু নিয়মিত পত্রিকা আর তেমন নেই। তো এই লেখাগুলো থেকে আমি অন্তত দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস পেলাম। সেটা হচ্ছে, যে কোনো শিল্পী কি করে? শিল্পী তার অনুভব প্রকাশ করে। একদম নতুন কথা, কথা কেউ কখনো বলেনি। শিল্পীর অনুভব প্রকাশিত হয়। আর 2 নম্বর কথা, যে এর জন্য নিয়মিত অভ্যাস লাগে। একদিন একটা অনুষ্ঠানে আবৃত্তি করতে হবে বা একটা প্রতিযোগিতায় আবৃত্তি করব বলে একটা কবিতার আবৃত্তি রূপ তৈরি করলাম এবং পরে সেটা উদ্বায়ী হয়ে গেল, আর তার কোনো রেওয়াজ হলো না, চর্চা হলো না। এইটা কোনো শিল্পের চরিত্র নয়। যিনি ছবি আঁকেন প্রতিদিন আঁকেন, যিনি গান করেন প্রতিদিনই করেন, তাহলে আবৃত্তিও প্রতিদিন অভ্যাসের জিনিস। এই পত্রিকাগুলোতে মূলত ছন্দনীড়েই একটা ধারাবাহিক রচনা বেরোতো, আবৃত্তি চর্চা এই নাম দিয়ে। এইটা আমাদের কাছে একদম ধ্রুব নক্ষত্রের মতো হয়ে দেখা দিল। মানে সেই থেকে আমাদের আবৃত্তির যে দিগদর্শন সেটা পেতে থাকলাম। আবৃত্তি কি? কাকে বলবো আবৃত্তি? ওই যে কবিরা বলছেন তাদের কবিতা পৌঁছে দিতে হবে, মানে সোজা কথায় কবির মুটে সাজতে হবে, সেটা আবৃত্তি না? একটা আবেগ, একটা কাহিনী প্রকাশ করতে হবে, এটা আবৃত্তি? তা তো বোঝা গেল যে এগুলোর কোনোটাই আবৃত্তি নয়। আবৃত্তি হচ্ছে কোনো শিল্পীর নিজস্ব অভিজ্ঞতা প্রকাশ করার জায়গা। মানে সারা জীবনে সে যা দেখেছে, যা শুনেছে, সেইগুলো কবিতার ভাষায় মানুষের কাছে প্রকাশ করতে হবে, এটা আবৃত্তি। এই দুটো নতুন জিনিস আমাদের কাছে
একদম বললাম নক্ষত্রে, ধ্রুব নক্ষত্রের মতো হয়ে দেখা দিল। তো আমরাও ভাবলাম, আমিও ভাবলাম যে এটা শিখবো কীভাবে। চর্চার কথা একটা এলো, যে এটা করতে গেলে একটা নিয়মিত চর্চা লাগবে। চর্চাটা কি, সেটাও ওই লেখার মধ্যে থেকেই পেলাম, যে পড়াশোনা করতে হবে। পড়াশোনা তো সবাইকেই করতে হয়, যারা নিজেদের মানসিক বিকাশ ঘটাতে চান তাদের প্রত্যেককেই পড়াশোনা করতে হয়। যে তিনি শিল্পী হলে তো আরও বিশেষ করে শিল্পতত্ত্বের পড়াশোনাটা বিশেষ জরুরি। আর আবৃত্তি করতে হলে কবিতা পড়তেই হবে, কারণ ওই যে অভিজ্ঞতার কথা প্রকাশ করতে হবে কবিতা দিয়ে। তাহলে কবিতা, আবহমান বাংলা সাহিত্য যদি আমার পড়া না থাকে, আমি যে কথাটা বলতে চাই সে কথাটা আমি প্রকাশ করব কিভাবে? তার জন্য আমার কবিতা পড়তেই হবে। 2 নম্বর জিনিস যেটা দরকার হলো, ওখান থেকে আমরা বুঝতে পারলাম যে পর্যবেক্ষণ করতে হবে। আমাদের চারপাশকে বুঝতে হবে, চারপাশের ধ্বনি সেটা কিভাবে প্রকাশ পাচ্ছে, কিভাবে বৃষ্টি পড়ছে, কিভাবে সকালবেলা রোদ্দুর এসে পড়ছে, এগুলো লক্ষ্য করতে হবে। এবং শুধু লক্ষ্য করলেই হবে না, এই অনুভবগুলো কণ্ঠস্বরেও প্রকাশ করতে হবে। আমি এমনভাবে কণ্ঠস্বর প্রয়োগ করব যে যাতে করে আমি শীতের সকাল এটা যেন বোঝাতে পারি। তখন এলো অনুশীলনের কথা। কিসের অনুশীলন? যে আঙ্গিকগুলো দিয়ে আমি এটা প্রকাশ করব, সেই আঙ্গিকের অনুশীলন। তবেই তো আমি অস্ত্র পাব, যে কি কি বস্তু দিয়ে আমি আমার শিল্পরূপটাকে তৈরি করব। এই 3টে পথ পেরিয়ে এলে তবেই একটা আবৃত্তির চেহারা তৈরি করা সম্ভব। এসব তো বুঝলাম পড়াশোনা করে, কিন্তু এত থিওরিটিক্যাল ব্যাপার দিয়ে তো কোনো প্রয়োগ শিল্প হতে পারে না। তাহলে প্র্যাকটিক্যাল ব্যাপার চাই, মানে এগুলোর হাতে কলমে চর্চা করতে হবে। আমি এটা ওই সময় নিজে কিছুটা চেষ্টা করেছিলাম, সবটা ধরতে পারিনি। তো 1984 সালের 4 জুন এমন একটা দিন যে আমি সুযোগ পেলাম এই ধারাতে অবগাহন করার। এবং সে এক সমস্যার দিক, জলে নেমে দেখছি অতল সমুদ্র, সেখানে আমি তলিয়ে যাওয়ার উপক্রম। এত ব্যাপক চর্চা কি করে করা সম্ভব? মানে যেগুলো বললাম চর্চার কথা, পড়াশোনা, দেখাশোনা, এবার আঙ্গিকের অনুশীলন, এসব করে তবে আমায় একটা আবৃত্তির চেহারা দিতে হবে। এ তো একদম মানে কারোর পক্ষেই এটা সম্ভব বলে মনে হয় না, আমার পক্ষে তো নয়ই। কিন্তু ওই চর্চাতেই, ওই অবগাহনের পর দেখা গেল যে সেটা এতটাই বিজ্ঞানসম্মত যে আমার মতো অপটু একজন সাঁতারু সেও ডুবে গেল না। কেননা ওই চর্চাটা এতটা অন্য অন্য শিল্প থেকে এনে জড়ো করা একটা ধারাবাহিক পদ্ধতি, যে একটার পর একটা তারপর একটা শিখলে যে যেমনটা শিখবে, যেমন যার গ্রহণ ক্ষমতা, সে সেই তলটুকু পর্যন্ত স্পর্শ করতে পারবে, সেইটুকুর মণিমুক্ত পাবে। আবার আরেকটু তলের গভীরে গেলে আরও বেশি মণিমুক্ত সঞ্চয় হবে। এইভাবে করতে থাকলে মানে ব্যাপারটা আর অতটা অধরা থেকে যাবে না। শিক্ষার পদ্ধতির মধ্যেই এর সমাধানের জায়গা আছে। আবার 2 নম্বর যে জিনিসটা আমার কাছে খুব মানে সহজ হয়ে এলো, সেটা হচ্ছে যে কোনো শিল্প করতে গেলে প্রচুর সমস্যা পড়ে। মানে একটা কবিতা পেলাম, সেটা কী স্বরে বলবো, কি ছন্দটা কিভাবে প্রকাশ করব, উচ্চারণটা কিভাবে করলে অমোঘ হবে। তো তার সমাধান সূত্র ওই চর্চার ভেতরে দেয়া আছে। এই করতে করতে একটা সময় এই ঘর করাটা এতটা দীর্ঘ সম্ভব হলো। তো কী করলাম এই সময়ের মধ্যে, সেগুলো এর ধাপ। যেমন স্বরের চর্চা করতে হলো। স্বরের চর্চা কি? যে কোনো কণ্ঠশিল্পেই স্বর একটা মূল্যবান জিনিস। মানে
স্বর ছাড়া এই সঙ্গীতজ্ঞরা যে বলেন বাতাস হচ্ছে সব কিছুর বীজ, মানে প্রশ্বাস যখন আমরা গ্রহণ করি তখন সেটা আমাদের অক্সিজেন সাপ্লাই দেয়, আর যখন সেটা ত্যাগ করি তখন গান হয়ে বেরিয়ে আসে। মানে এটা তারা গানের ক্ষেত্রে বলেন, যে কোনো কথা বলার ক্ষেত্রেই এটাই বিজ্ঞান, যে যখন নিঃশ্বাস বায়ুটা বেরোয় তখন সেটা ভোকাল কর্ডের ওপর চাপ সৃষ্টি করে এবং তা থেকেই শব্দ উৎপন্ন হয়। তো এই স্বর যে শেখা হলো, শেখা হবে, তা দিয়ে আমরা কি উপকার পাবো? আমরা তো সকলেই কথা বলতে পারি, তাহলে আমাদের স্বর শেখার দরকারটা কি? স্বর শেখার দরকারটা এই কারণেই যে তাহলে আমরা আমাদের গলার রংটা জানতে পারবো, কত রকমের স্বর আছে আমার মধ্যে সেটা বুঝতে পারবো, কতটা বিস্তার করতে পারি আমার কণ্ঠে। আমরা কথা বলার সময় যেটুকু স্বরের ব্যবহার করি সেটা তো একটু সামান্য অংশ, কিন্তু একটা শিল্প করতে গেলে তো ওই অংশটুকু দিয়ে শুধু করলে হবে না। অনেকে অবশ্য আছে যার যেটুকু মূল্যবান বলে মনে হয়, যেখানটা খুব মধুর শোনায় সেইটুকু দিয়েই শিল্পচর্চা করেন। কিন্তু সত্যিকারের করতে গেলে আমার ওই অভিজ্ঞতার, ওই অনুভূতির কথা বলতে গেলে অনেক বিস্তার দরকার, অনেক নামতে পারে আমার গলা, কথাটা ওপরে উঠতে পারে, তার ব্যাপারটা জানা দরকার, তবেই আমি আমার এই বিস্তারটা সম্ভব করতে পারবো। এইভাবে শিখতে শিখতে স্বরের কাজ এবং স্বরের সঞ্চার, মানে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যে স্বর যাচ্ছে সেই স্বর যাওয়ার পদ্ধতিগুলো, কোনোটা স্থির স্বরে যাওয়া অথবা কোমল করে যাওয়া অথবা মিডের সঙ্গে যাওয়া, প্রত্যেকটা যাওয়ার একটা কিন্তু আলাদা আলাদা অনুভূতি আছে। এই অনুভূতিগুলো অর্জন করলে তবে আমি সক্ষম হব আমার স্বরটাকে ব্যবহার করার। তা আমি আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমার বাবা একটা খুব চুটকি বলতেন, আমার খুব মজা লাগতো। এটা সামান্য তিনটে সংলাপ ছাত্র আর শিক্ষকের। ছাত্র বলছে যে, স্যার দেখুন না স্যার, আমাকে হাসাচ্ছে তো হাসবি, কাঁদছিস কেন? আমার যে ঠোঁট ফেটেছে। মানে হাসিটাও যে কত বেদনাদায়ক হতে পারে এটা একটা তার উদাহরণ। কিন্তু আমি আবৃত্তি করতে বসে তো চুটকি শোনাতে বসবো না, আমাকে তাহলে এমন কবিতা বাঁচতে হবে যেটা দিয়ে আমার এই মজাটা প্রকাশ করতে পারি। আমি এরকম একটা কবিতা পেয়ে গেলাম। এটা আদৌ সাধারণভাবে বললে এর কোনো আবৃত্তি যোগ্যতা সেই অর্থে আছে বলে মনে হয় না, কিন্তু এই স্বর শিক্ষার পর এই কবিতা থেকেও একটা রূপ তৈরি করা সম্ভব হলো। আপনাদের শোনাই সেটা। কালিদাস রায়ের একটি কবিতা, হাসিয়ে দিলে। বাপরে ওরে কি হাসিটাই হাসিয়ে দিলে, গেলাম তলিয়ে গেলাম, হাসির মানে ভাসিয়ে দিলে, পেট বুক সব ফাঁপিয়ে দিলে, লিভার পিলে কাঁপিয়ে দিলে, মোলাম হাঁচিয়ে দিয়ে মাথার কাপড় ফাঁসিয়ে দিলে, চায়ের পায়লা ভাঙলো, হো চেয়ার থেকে পড়বো নাকি, হি হা আস্তে আস্তে দম আটকে মরবো নাকি, উল্টে গিয়ে দোয়াত, কাপড় জামা ভিজলো, আসছে কান্না, আর না হাঁচিয়ে দিলে, কাশিয়ে দিলে, মুখের চুরুট কোথায় গেল, ধরলো আগুন জামাই বুঝি, ধরো আমায়, হাসো যে ভাই, জলপা খাকা ওই মূর্ছা বাজে, ওই ব্যস্তা করে খাস্তা করে নাড়ি ভুড়ি তাসিয়ে দিলে, বাপরে ওরে কি হাসিটাই হাসিয়ে দিলে। স্বর শিক্ষার পর পরবর্তী ধাপে যেটা শিখতে হয় সেটা হচ্ছে উচ্চারণ শিক্ষা। আমরা সকলেই জানি যে শুধু আবৃত্তি করা নয়, ভদ্রভাবে কথা বলতে গেলেও উচ্চারণ লাগে, শুদ্ধ উচ্চারণ লাগে। তো এই শুদ্ধ উচ্চারণের দুটো ভাগ আমরা জানি। একটা হচ্ছে স্বরধ্বনি তৈরি করা, আর একটা ব্যঞ্জনধ্বনি তৈরি করা। শুদ্ধভাবে সেগুলো তৈরি করলে তবেই আমরা উচ্চারণের শুদ্ধতা অর্জন করতে পারি। এরপরে আসে উচ্চারণের ব্যঞ্জনার কথা, যেখানে এই ধ্বনি দিয়ে শুধুমাত্র একটা শব্দকে প্রকাশ করা হচ্ছে না, আমরা যে অনুভবগুলো পাচ্ছি, আমাদের ইন্দ্রিয়ের যাবতীয় অনুভব, সেটা ওই বিভিন্ন স্বরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনির মিশ্রিত যে সব উচ্চারণ, তাই দিয়ে প্রকাশ করা যায়। এবং এখানেও অনেক রকম সমস্যা আছে, কারণ আমরা সব রকমের ধ্বনি শিক্ষা করতে গিয়ে যার যা সমস্যা
সেখানে সেই রকম কবিতারও নির্বাচন করে দেয়া আছে, যে কারো যদি ঘোষ অঘোষ ধ্বনি উচ্চারণের অসুবিধে থাকে তাকে দেয়া হয় সত্যেন দত্তের একটি কবিতা ছন্দহিন্দোল। মেঘলা থমথম, সূর্য ইন্দু, ডুবলো বাদলায়, দুলল সিন্ধু, এরকমভাবে সমস্তটা বললে ধ্বনির ক্ল্যারিটি পরিষ্কার হয়। কারো রয়ের উচ্চারণের সমস্যা থাকলে তাকে আবৃত্তি করতে দেওয়া হয় সুকুমার রায়ের দাঁড়ের কবিতা। এই সমস্যা এবং সমস্যা সমাধানের পথ, এগুলো আমরা এই চর্চার মধ্যে থেকে ধীরে ধীরে অর্জন করতে পারি। এবং আরও একটা মজার ব্যাপার, যেইটা লেসন দেয়া হয় সেই কবিতা তো লেসন করা হলো, শিক্ষা সমাপ্ত হলো, কিন্তু তার সঙ্গে ওই যে পড়াশোনার কথা বলা হচ্ছিল, সেই পড়াশোনার দিকে এগিয়ে দেওয়ার একটা পদ্ধতি আছে, যে তোমাকে খুঁজতে হবে ওই প্রয়োগটা কোন কবিতায় করতে পারো। তার জন্যে তোমার পড়াশোনা দরকার হবে, যা যা প্রয়োগ করবে সেটা কোথা থেকে খুঁজে বার করতে হবে, তেমন কবিতা কোথায় পাওয়া যায়, কোন কবিতায় এটা প্রয়োগ করতে পারি। এইগুলো হচ্ছে বিশিষ্টতা এই পদ্ধতির, যে কোনোটা আলাদা করে বলে দেওয়া হচ্ছে না, শিক্ষার মধ্যে থেকেই কিন্তু তার সমস্ত অর্জনটা হয়ে যাচ্ছে। এরপরে যেটা আসে সেটা ছন্দ। আমি ছন্দ শিক্ষার যে পদ্ধতিগুলো আছে, ছান্দশিকরা শিখিয়েছেন, বইয়েও পাওয়া যায়, আমি সেই পদ্ধতির মধ্যে যাচ্ছি না, আমি বরং ছন্দ শেখার পরের কথায় যাই। ছন্দ, বিভিন্ন রকমের ছন্দ যে বাংলা কবিতায় আছে সেটা আমরা জানি, কিন্তু ছন্দ শেখার পর সেটার প্রয়োগ করতে গিয়ে দেখা যায় যে যা ছন্দ, একটা বিষয়ের ওপর ছন্দ কিন্তু নির্ভর করে না, বিষয় এক, ছন্দ পাল্টে দেওয়া হয়েছে, ফলে তার রসও আলাদা হয়ে গেছে। আবার যিনি এই কবিতাটা পড়ছেন তার মানসিকতা অনুযায়ী ছন্দের চলনটাকে তিনি নিজের মতো করে নিতে পারেন। আমি দুটো কবিতা শোনাই যা আমার তৈরি করা, যেগুলোতে এই ছন্দের একটা চেষ্টা করা হয়েছে প্রয়োগের, কিন্তু দুটো কবিতার বিষয় এক, সেটা হচ্ছে কলকাতাটা চলমান, কিন্তু দুটো কবিতার ছন্দ আলাদা, একটা মাত্রাবৃত্তে লেখা, একটা স্বরবৃত্তে লেখা, এটা কবির করে দেওয়া। আমি আবার এই দুটোকে পাল্টে নিয়েছি, মানে মাত্রাবৃত্তের কবিতাটা স্বরবৃত্তের চলনে বলবো, আর স্বরবৃত্তের কবিতাটা মাত্রাবৃত্তের চলন। প্রথমে স্বরবৃত্তের কবিতা, চিত্রবিচিত্র কাব্যগ্রন্থের চলন্ত কলিকাতা। এটায় ছন্দের ব্যাপারটা তো খেয়াল করতেই পারবেন, কিন্তু তার সঙ্গে অন্য আর এক রকমের সৃষ্টির কথাও আছে। সেটা হচ্ছে, আমরা যখন দেখি দূর থেকে একটা চলমান বস্তুকে, তখন আমাদের কি অনুভূতিটা হয়। চলমানতার যে গতি, সেটা অনেক ধীর গতি, অনেক দূর থেকে দেখা, মানে পাখির চোখে দেখার মতো, বা ইদানিংকালে যে ড্রোনে দেখছি, আমি তার মধ্যে নেই, তার ওপর থেকে এটাকে লক্ষ্য করছি। ইটের টোপর মাথায় দেওয়া শহর কলিকাতা, অটল হয়ে বসে আছে ইটের আসন পাতা। ফাল্গুনে বয় বসন্ত বায়, না দেয় তারে নাড়া, শীত বসন্ত সমানভাবে করে ঋতু যাপন। অনেক দিনের কথা হলো, স্বপ্নে দেখেছিনু, হঠাৎ যেন চেঁচিয়ে উঠে বললে আমায় বিনু, চেয়ে দেখো। ছুটে দেখি চৌকিখানা ছেড়ে, কলকাতাটা চলে বেড়ায় ইটের শরীর নেড়ে। উঁচু ছাদে নিচু ছাদে, পাঁচিল দেওয়া ছাদে, আকাশ যেন সওয়ার হয়ে চড়েছে তার কাঁধে। রাস্তা গলি যাচ্ছে চলি অজগরের দল, ট্রেন গাড়ি তার পিঠে চেপে করছে টলমল।
দোকান বাজার ওঠে নামে যেন ঝড়ের তরি, চৌরঙ্গীর মাঠখানা ওই যাচ্ছে সরি সরি। মনুমেন্টে লেগেছে দোল, উল্টিয়ে বা ফেলে, খ্যাপা হাতির সুঁড়ের মতো ডাইনে বাঁয়ে হেলে। স্কুলেতে ছেলেরা সব করতেছে হই হই, অঙ্কের বই নৃত্য করে, ব্যাকরণের বই। ইংরেজি বই গড়িয়ে বেড়ায়, মেঝের পরে গড়িয়ে বেড়ায় ইংরেজি বইখানা। ম্যাপগুলো সব পাখির মতো ঝাপট মারে ডানা। ঘণ্টাখানা দুলে দুলে ঢং ঢঙা ঢং বাজে, দিন চলে যায় কিছুতে সে থামতে পারে না যে। রান্নাঘরে কেঁদে বলে রান্নাঘরের ঝি, লাউ কুমড়ো দৌড়ে বেড়ায় আমি করব কি। হাজার হাজার মানুষ চেঁচায়, আরে থামো থামো, কোথা থেকে কোথায় যাবে কেমনে পাগলামো। আরে আরে চলল কোথায়, হাওড়ার ব্রিজ বলে, একটুকু আর নড়লে আমি পড়ব খসে জলে। বড় বাজার মেছো বাজার চিনে বাজার থেকে, স্থির হয়ে রও স্থির হয়ে রও, বলে সবাই হেঁকে। আমি বলি ভাবনা কেন, ভাবনা কিছুই নাই, কলকাতা নয় দিল্লি যাবে কিংবা সে বোম্বাই। হঠাৎ কিসের আওয়াজ হলো, তন্দ্রা ভেঙে যায়, তাকিয়ে দেখি কলকাতা সেই আছে কলকাতায়। এই কবিতাটাই, এই বিষয়ের কবিতাই আবার অন্য ছন্দে লিখেছেন রবীন্দ্রনাথ, সহজ পাঠে একদিন রাতে আমি। সেটার ছন্দ কিন্তু মাত্রাবৃত্তের, কিন্তু আমি এটাকে স্বরবৃত্তের চালে রূপ দেওয়ার চেষ্টা করেছি। এটার কারণ হচ্ছে যে আমি যেই জায়গায়, আমি ওটার মধ্যে অবস্থান করছি এবং ওটার সঙ্গে আমি আমার চলা আমার থামা এটাও নির্ভর করছে, এবং তা ওই যে বস্তুগুলো চলছে তার আলাদা আলাদা রকমের ওজন, আলাদা আলাদা গতি, সেটা প্রকাশ করা যায় কিনা। একদিন রাতে আমি স্বপ্ন দেখিনু, চেয়ে দেখো বলে যেন বিনু। চেয়ে দেখি ঠোকাঠুকি বড়গা করিতে, কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে। ইটে গড়া গন্ডার বাড়িগুলো সোজা চলিয়াছে, দুদ্দার জানালা দরজা। রাস্তা চলেছে যত অজগর সাপ, পিঠে তার ট্রাম গাড়ি পড়ে ধূপ ধাপ। দোকান বাজার সব নামে আর উঠে, ছাদের গায়েতে ছাদ মরে মাথা কুটে। হাওড়ার ব্রিজ যেন মস্ত সে বিছে, হ্যারিসন রোড চলে তার পিছে পিছে। মনুমেন্টের দোল যেন খ্যাপা হাতি, শূন্যে দুলায়ে সুর উঠিয়াছে মাতি। আমাদের স্কুল ছোটে হন হন, অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। ম্যাপগুলো দেয়ালেতে করে ছটফট, পাখি যেন মারিতেছে পাখার ঝাপট। ঘণ্টা কেবলই দোলে ঢং ঢং বাজে, যত কেন বেলা হোক তবু থামে না যে। লক্ষ লক্ষ লোক বলে থামো থামো, কোথা হতে কোথা যাবে এ কি পাগলামো। কলিকাতা শোনে না কো চলার খেয়ালে, নৃত্যের নেশা তার স্তম্ভে দেয়ালে। আমি মনে মনে ভাবি চিন্তা তো নাই, কলিকাতা যাক না কো সোজা বোম্বাই। দিল্লি লাহোর যাক, যাক না আগ্রা, মাথায় পাগড়ি দেব পায়েতে নাগরা। কিংবা যদি সে আজ বিলাতেই ছোটে, ইংরেজ হবে সবে বুট হ্যাট কোটে। কিসের শব্দে ঘুম ভেঙে গেল যেই, দেখি কলিকাতা আছে কলিকাতাতেই। ছন্দ শেখার পরে যে শিক্ষাটার দরকার হয় সেটা আপাতত উজ্জ্বলই থাক। পরে যেটা লাগে সেটা হচ্ছে বিরতির শিক্ষা। বিরতি এই কারণেই, আমরা কথা বলার সময় তো আমাদের নিজেদের বাচনভঙ্গি অনুযায়ী থামি চলি, কিন্তু একটা কবিতা যাই বলার জন্য হাতে পাই তখন আমাদের খুবই সমস্যা, কোথায় থামবো। কবিরা বিভিন্ন রকম পাংচুয়েশনের চিহ্ন দিয়ে রেখে দিয়েছেন অবশ্য কোনো কোনো জায়গায়, দাড়ি কমা, কিন্তু যেখানে কোনো চিহ্ন নেই যে কবিতায়, সেখানে থামবো কীভাবে। কেউ কেউ একটা সমাধান বের করে নেন যে লাইনটা যেখানে শেষ হয়েছে ওইখানে গিয়ে থামবো, আবার লাইন চলছে, তার অর্থ
বোঝা যাক আর না যাক, থামাটা হবে লাইনের শেষে। কিন্তু সত্যিই কি তাই? আমরা কত রকমভাবে তো কথা বলে থাকি, প্রত্যেকের বাচনভঙ্গি অনুযায়ী আমাদের থামা চলা আলাদা আলাদা রকম। ফলে আবৃত্তিতেও সেই বাচনটাকে ধরতে গেলে আমাদের নিজেদের মতো করে একটা থামা চলা তৈরি করে নিতে হবে। আমি একটা কবিতা শোনাই আপনাদের, সবাই জানেন কবিতাটা, খুব ছোটদের জন্যই বিশেষ করে এটার ব্যবহার হয়। নজরুল ইসলামের প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, ওই ডাকে জুঁই শাখে ফুল কুকি ছোট রে, খুকুমনি ওঠো রে। রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা, ওই দারোয়ান গান গায়ে শোনো, ওই রামা ওই। তেজি নীড় করে ভিড় ওড়ে পাখি আকাশে, হেন্তার গান্তার ভাসে ভোর বাতাসে, চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমনি উঠবে, ইত্যাদি। তো এই সব শিক্ষার পর মনে করা যেতে পারে যে যে কেউ আবৃত্তি করতে পারবে এগুলো শিখে গেলে। আদপে কিন্তু তা নয়। এই শিক্ষাগুলো আসলে একটা কারিগরি শিক্ষা। শিখে মিস্ত্রি হওয়া যেতে পারে, শিল্পী হওয়া যায় না। কারণ শিল্পী হতে গেলে আর যা 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 চর্চার দিক বলা হয়েছে, পড়াশোনা, দেখাশোনা, তবে এই চর্চা মানে অনুশীলনের চর্চা করে একটা রূপ সৃষ্টি সম্ভব। এই পড়াশোনাটা এত ব্যাপক, তাও আলোচনা করেছি। ফলে এবং আরও একটা কথা খুব গুরুত্বপূর্ণ, এটা যেমন একটা জরুরি কথা যে এইসব শিক্ষার পর মনে হতে পারে যে এই চর্চা, এই ধারায় শিক্ষা করলে যথার্থ আবৃত্তি সম্ভব, তা নয়। আরও একটা কথা যে এই শিক্ষার একটা অসম্পূর্ণতা হচ্ছে যে একটা অংশ শিখলেই মনে হয় যেন অনেকটা শেখা গেল। এটা আমাদের অভিজ্ঞতা বলে যে অনেকেই অল্প অল্প শিখছেন এবং ওই অন্ধের হস্তি দর্শনের মতো আর কি। কেউ হাত পাটা শিখে ভাবলেন যে হাতি শিক্ষা হলো, বা কানটা শিখে মনে হলো অনেকটা শেখা হলো। কিন্তু এত সব শেখার পরেও হাতিটা তৈরি করা যাবে, হাতির প্রাণ তৈরি করা যাবে না। ওটাই হচ্ছে শিল্প। ওটা তৈরি করতে গেলে আরও অনেক কিছুর সম্মিলন দরকার হয়। আমি যে কথাটা উজ্জ্ব রেখে চলে এসেছি, এবার সেই কথায় আসি, সেটা হচ্ছে অভিব্যক্তি। আজ আমরা যা আবৃত্তি শুনি তার সিংহভাগ হচ্ছে এই অভিব্যক্তিরই চর্চা। তারা কিভাবে বলতে হবে, মানে আমার মধ্যে রাগ জন্মালে কিভাবে বলবো, কিভাবে দুঃখ জন্মালে বলবো, এই মানসিক চর্চাটাই আবৃত্তির চর্চা নেওয়া হয়। তাই হয়ে চলেছে এ যাবৎ। আমি একটা কবিতার আবৃত্তি দিয়ে আমার কথা শেষ করব। সেটাতে শুধু অভিব্যক্তির প্রয়োগই আছে। তারাপদ রায়ের কবিতা যাই। বললাম চলে যাচ্ছ? বলল যাই। বললাম এখনই? বলল যাই। বললাম এখনো চড়া রোদ? বলল ছায়া বড় হচ্ছে। বললাম তবে তারপরে? বলল তারপরে অন্ধকার। বললাম অন্ধকার? বলল যাই। আমরা চলে যাই আমাদের আলোচনার